ক্লাসটা শুরু করছি। তো আজকে আমাদের হচ্ছে 31 নাম্বার লেকচার। তো আজকে আমরা যে জিনিসগুলো জানবো, সেমি মাইক্রো বিশ্লেষণ, আর ল্যাবরেটরি নিরাপত্তা সামগ্রী এবং ব্যবহার বিধি, ফার্স্ট এইড, এগুলো নিয়ে আমরা জানবো। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ঠিক আছে, তো এভাবে আসলে ওই অনলাইনে আমাদেরকে যে কয়দিন কলেজ না খুলে এইভাবে চালিয়ে যেতে হবে আর কি। হ্যাঁ, তো আজকে প্রথমে আমরা ম্যাক্রো বিশ্লেষণ সম্পর্কে জানবো আর কি। তো আমরা এর আগে কিন্তু রাসায়নিক বিশ্লেষণ সম্পর্কে জানছিলাম। তো রাসায়নিক বিশ্লেষণে তোমার একটা যৌগের যৌগ কী কী উপাদান দ্বারা গঠিত তা শনাক্তকরণ করা, অথবা মিশ্রণে যে উপাদানগুলো আছে তা শনাক্তকরণ করা এবং তার পরিমাণ নির্ণয় করাকে রাসায়নিক বিশ্লেষণ বলা হয়। এখন এই বিশ্লেষণ প্রক্রিয়ায় তুমি কতটুকু নমুনা ব্যবহার করতেছো তার উপর ভিত্তি করে সেই রাসায়নিক বিশ্লেষণকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো ম্যাক্রো বিশ্লেষণ, একটা হলো সেমি মাইক্রো বিশ্লেষণ, আর একটা হলো মাইক্রো বিশ্লেষণ। তো ম্যাক্রো বিশ্লেষণটা হলো তোমার এখানে নমুনায় প্রায় 0.5 থেকে 2 গ্রাম পর্যন্ত কঠিন পদার্থ 20 থেকে 30 ml দ্রবণ তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। অথবা এইভাবে বলতে পারো জিনিসটা, যে বিশ্লেষণ প্রক্রিয়ায় তোমার নমুনা পদার্থের পরিমাণ 0.5 থেকে 2 গ্রাম, অথবা যদি দ্রবণ ব্যবহার করা হয় সেটা 20 ml থেকে 30 ml, তাহলে সেটাকে বলা হয় ম্যাক্রো বিশ্লেষণ। আর এই দ্রবণ সমূহের গড় আয়তন হচ্ছে 25 ml। বর্তমানে আমাদের দেশে প্রায় সব উচ্চ মাধ্যমিক কলেজে এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, যার কারণে রাসায়নিক পদার্থের অপচয়ও বেশি হচ্ছে এবং পরিবেশ দূষণটাও বেশি হচ্ছে, এবং এই কাজগুলো করতে বেশি সময়ও প্রয়োজন হচ্ছে। এই গেল হচ্ছে ম্যাক্রো বিশ্লেষণ। তো তোমরা এখনো যারা চ্যাট বক্সে রোল নাম্বার লিখে দাও নাই, দ্রুত চ্যাট বক্সে রোল নাম্বারটা লিখে দাও। এরপর আসবে আমরা সেমি মাইক্রো বিশ্লেষণ, এটাও খুব ইম্পর্টেন্ট। সেমি মাইক্রো বিশ্লেষণে একটি পরীক্ষার নমুনায় পদার্থের প্রায় তোমার 0.05 থেকে 0.2 গ্রাম, বা বলতে পারো 50 মিলিগ্রাম থেকে 250 বা 200 মিলিগ্রাম কঠিন পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। আর যদি আমরা দ্রবণ ব্যবহার করি তাহলে সেটা 2 ml থেকে 4 ml এর দ্রবণ ব্যবহার করা হয়ে থাকে। তো সেই মাইক্রো পদ্ধতিতে কিছু কিছু বিকল্প বিকারকও ব্যবহৃত হয়। সাধারণত ম্যাক্রো পদ্ধতিতে আমরা যে রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করি, সেই মাইক্রো পদ্ধতিতে তার তুলনায় কম ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। যেমন ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতিতে আমরা কপার আয়ন, তারপর হচ্ছে জিঙ্ক আয়ন, এগুলোর শনাক্তকরণে, অথবা বলতে পারো কপার লবণ ও জিঙ্ক লবণের যে ক্ষারীয় মূলক আছে, সেই ক্ষারীয় মূলক শনাক্তকরণে কিপ যন্ত্র থেকে হাইড্রোজেন সালফাইডের পরিবর্তে থায়োএসিটামাইড ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তো এখন এখানে ক্ষারীয় মূলক কোনটা তোমরা সবাই জানো যে একটা লবণ গঠিত হয় দুটো অংশের সাহায্যে, একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে অধাতব অংশের সমন্বয়। তো ধাতব অংশটা আসে হচ্ছে ক্ষার থেকে, তাই সেটাকে বলা হয় ক্ষারীয় মূলক, আর অধাতব অংশটা বা অ্যানায়নটা আসে অ্যাসিড থেকে, তাই এটাকে বলা হয় অম্লীয় মূলক। তো এখানে এই কপার এবং জিঙ্কের লবণের দ্রবণে তোমার কপার আয়ন এবং জিঙ্ক আয়নের শনাক্তকরণে তোমার কিপ যন্ত্র থেকে হাইড্রোজেন সালফাইড প্রবাহিত করে জিঙ্ক সালফাইড বা কপার সালফাইডের অদক্ষেপ ফেলে সেগুলোকে শনাক্তকরণ করা হয়। তো সেই মাইক্রো পদ্ধতিতে এখানে এই কিপ যন্ত্র ব্যবহার করে হাইড্রোজেন সালফাইড উৎপাদনের পরিবর্তে থায়োএসিডামাইড ব্যবহার করা হয়। হ্যাঁ, থায়োএসিডামাইডের সংকেত হচ্ছে CH3 CSNH2। এটা হচ্ছে থায়োএসিডামাইড। তো এটি যে কাজ করে, তো এই থায়োএসিডামাইড যোগ করলে সেটা দ্রবণে উপস্থিত পানির সাথে হালকা পানি, গরম পানির সাথে বিক্রিয়া করে অল্প পরিমাণে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন করে, এতে তোমার পরিবেশের দূষণটা কম হয়।
আর সেই মাইক্রো পদ্ধতিতে তোমার কম পরিমাণ রাসায়নিক বস্তু ব্যবহৃত হয় বলে বিভিন্ন ভৌত প্রক্রিয়া যেমন পৃথকীকরণ দ্রুত সম্পন্ন হয়, এতে সময় কম লাগে, বিকারক কম খরচ হওয়ায় তোমার এতে পরিবেশের উপর বিরূপ প্রভাবও কম পড়ে। তবে এসব পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রপাতি দামি হয়, বিশেষত মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রপাতিটা বেশি দামি হয়। এবং বর্তমানে বিভিন্ন দেশে জৈব, অজৈব ও সাধারণ ভৌত রসায়নে সেমি মাইক্রো পদ্ধতির প্রসার লাভ করেছে। তারপর হচ্ছে সেমি মাইক্রো পদ্ধতিতে মাইক্রো পদ্ধতি ব্যবহারের সুফল, সেটা আমরা একটু জেনে নেব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ দীপ বলো। স্যার মঙ্গলবারে কি ক্লাস হয়েছিল? মঙ্গলবার হয়েছিল তো। স্যার আমি তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে ঢুকতে পারিনি। ও আচ্ছা, কিন্তু মঙ্গলবার ক্লাস হয়েছিল। তোমাদের মধ্যে মনে হয় 27 জন কি 28 জন মনে হয় ক্লাসটা করেছিল। আচ্ছা, ওই স্যার ওয়েবসাইটে রেকর্ডিংটা পেলাম না তো সেজন্য। না ওই রেকর্ডিংটা দেওয়া আছে। এটা সম্ভবত কোনো একটু প্রবলেম হয়েছিল, তোমাদের ক্লাস থেকে কেউ একজন আমাকে মেসেজ দিয়ে জানাইছিল, তখন আমি আবার রেকর্ডিং এর জায়গাটা ঠিক করে দিছি। এটা সম্ভবত বুধবার দিন অথবা বৃহস্পতিবার দিন কেউ আমাকে নক করছিল, তখন আমি ঠিক করে দিছি। তাও তুমি চেক করে দেখবা আমি যদি বৃহস্পতিবার দেখেছিলাম যে রেকর্ডিংটা নাই। হ্যাঁ, তো তোমার যদি তারপরও না পাও তাহলে অবশ্যই আমাকে নক করবে, আমি আবার ঠিক করে দিব। আমি যতটুকু মনে পড়ে আমি তোমাদের রেকর্ডিংটা ঠিক করে দিয়েছিলাম। ঠিক আছে, ওকে। তো যেটা বলছিলাম আর কি, এবার আমরা সেই মাইক্রো পদ্ধতি ব্যবহারের সুফল। তো তোমার সেই মাইক্রো পদ্ধতিতে কম পরিমাণ রাসায়নিক পদার্থ বা বিকারক ব্যবহৃত হয়। তো এখানে বিকারক সমূহে কিন্তু খুব দামি একটা পদার্থ, তাই না? তো যেহেতু এই বিকারক সমূহ কম পরিমাণে ব্যবহৃত হয়, তাহলে এই পদ্ধতিতে কিন্তু অর্থের অপচয়টা কম হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে তোমার টাকা সাশ্রয় হবে, যার ফলে অধিক সংখ্যক পিরিয়ডে ছাত্রছাত্রীদের ব্যবহারিক ক্লাস নেওয়া সম্ভব হবে। তাই না? যেহেতু আমি কম পরিমাণ রাসায়নিক পদার্থ ব্যবহার করছি, তাহলে এখানে আমি আমার অর্থ অপচয়টাও কম হবে এবং এই ক্ষেত্রে আমি আরো অনেক বেশি সংখ্যক শিক্ষার্থীকে এই ল্যাবরেটরি কাজগুলো শেখাতে পারবো। এছাড়া এই পদ্ধতিতে পরীক্ষা কাজ কম সময়ে শেষ হয়। যেহেতু রাসায়নিক পদার্থ কম, তাই বিক্রিয়া সম্পন্ন হতে কম সময় লাগে। তাই এই পদ্ধতিটা ম্যাক্রো পদ্ধতির তুলনায় অনেক ভালো। আর সেই ম্যাক্রো পদ্ধতিতে বিকারক হিসেবে সরাসরি বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের পরিবর্তে কিন্তু এসিটামাইড ব্যবহার করা হয়। এতে পরিবেশের দূষণটাও কিন্তু কম হয়। ঠিক আছে, তারপর আসে আমরা মাইক্রো বিশ্লেষণ। মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিটা কি? মাইক্রো বিশ্লেষণে একটি পরীক্ষার নমুনা পদার্থের প্রায় তোমার 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম কঠিন পদার্থ ব্যবহৃত হয়ে থাকে এবং দ্রবণের পরিমাণ 0.2 থেকে 1 ml হয়। তো এসব পদ্ধতিতে মৌলিক কোনো পদার্থ নেই, প্রধানত ব্যবহৃত নমুনা পদার্থের পরিমাণে পার্থক্য থাকে। মৌলিক বিশ্লেষণ পদ্ধতির সবচেয়ে মানে এই মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি হচ্ছে সবচেয়ে আধুনিক পদ্ধতি, তবে এতে বিশেষ ধরনের দামি যন্ত্রপাতির প্রয়োজন হয় এবং মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত কাজ সামগ্রী যথাযথ ডিজাইন করে রূপান্তর করা হয়। এর উদ্দেশ্য হলো কম বর্জ্য এবং কম রাসায়নিক পদার্থ ব্যবহার ও কম দূষণ। ঠিক আছে, তো এখানে এই মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে আমরা সবচেয়ে কম রাসায়নিক পদার্থ ব্যবহার করি বলে এখানে পরিবেশের দূষণটা সবচেয়ে কম হয় এবং রাসায়নিক পদার্থের অপচয়টাও কম হয় আর বর্জ্য পদার্থ কম উৎপন্ন হয়। তবে যেহেতু আমি খুব অল্প পরিমাণে রাসায়নিক পদার্থ ব্যবহার করতেছি, তাই এই পদ্ধতিতে যে যন্ত্রপাতিগুলো আমরা ব্যবহার করব সেগুলো কিন্তু অত্যন্ত উচ্চ দক্ষতা সম্পন্ন এবং সূক্ষ্ম যন্ত্রপাতি হতে হবে, আর না হলে এত অল্প পরিমাণে রাসায়নিক পদার্থ ব্যবহার করে কিন্তু আমি কাঙ্ক্ষিত ফলাফলটা পাবো না। যেহেতু অনেক উচ্চ দক্ষতা সম্পন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ। তো মাইক্রো পদ্ধতির যন্ত্রপাতি, তোমার মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে ব্যবহৃত কাঁচ এবং প্লাস্টিকের যন্ত্রপাতির মধ্যে আছে তোমার
মাইক্রোকনিক্যাল ফ্লাক্স, তারপরে আছে মাইক্রো বিকার, তারপর আছে মাইক্রো প্লাটিনাম ক্রুসিবল, তারপর আছে প্লাটিনাম স্পেচুলা, তারপর হচ্ছে ইলেকট্রনিক ডিজিটাল ব্যালেন্স। এগুলো কিন্তু উচ্চতর দক্ষতা সম্পন্ন এবং হাইলি সেন্সিটিভ। তারপর ক্যাপিলারি গলনাঙ্ক নির্ণায়ক যন্ত্র, এগুলো। তো মাইক্রো পদ্ধতিতে যৌগের পৃথকীকরণে এবং পরিমাণগত বিশ্লেষণ ও গাঠনিক কাঠামো নির্ণয়ে ব্যবহৃত উচ্চ দক্ষতা সম্পন্ন যন্ত্রপাতিগুলোর কিছু নাম এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে ক্রোমাটোগ্রাফিতে এইচপিএলসি, জিপিএলসি এগুলো ব্যবহার করা হয়। স্পেকট্রোমেট্রিতে তোমার আইআর, ইউভি ভিজিবল, এনএমআর, তারপরে ম্যাস স্পেকট্রাম এগুলো ইউজ করা হয়। থার্মো অ্যানালাইসিসে তোমার ডিএসসি, ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমিটার, এটা ইউজ করা হয়। পারমাণবিক শোষণ বর্ণালীতে এএএস, অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রাম ইউজ করা হয়। তারপরে এক্স রে ব্যতিচার যন্ত্র মানে এক্স রে ডিফ্রাকশন যন্ত্র ব্যবহার করা হয়। তো এগুলো কিন্তু খুবই উচ্চ দক্ষতা সম্পন্ন হাইলি সেন্সিটিভ যন্ত্র। এগুলো যে রুমে রেখে ব্যবহার করা হয় সেখানকার কিন্তু আসলে হিউমিডিটি, টেম্পারেচারটা কন্ট্রোল করা দরকার। টেম্পারেচার খুব বেশি থাকলে এসব যন্ত্রপাতি কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। আবার কিছু কিছু যন্ত্রপাতি আছে যেগুলো তোমার ব্যবহারের সময়, শুধু ব্যবহারের সময় না, ওগুলো সবসময় বিদ্যুতের প্রবাহ থাকতে হয়। কারেন্ট চলে গেলে ওই যন্ত্রপাতিগুলো আবার নতুন করে ক্যালিব্রেশন করা লাগে, তাতে সময় ব্যয় হয় এবং বারবার এরকম বিদ্যুৎ চলে গেলে মেশিনগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? তাই এই মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিটা একটু এক্সপেন্সিভ। এবার আমরা সেই মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত কিছু যন্ত্রপাতির ছবি এবং নাম জেনে নিব, যেমন সেই মাইক্রো টেস্ট টিউব। পাশে চিত্র দেওয়া আছে। সাধারণত টেস্ট টিউবগুলো তোমার 10 থেকে 12 ml এর টেস্ট টিউব হয়ে থাকে, কিন্তু সেই মাইক্রো পদ্ধতিতে 4 সিসি আয়তনে বা 8 সিসি আয়তনের পাইরেক্সের টেস্ট টিউব ব্যবহার করা হয়ে থাকে। তারপর সেন্ট্রিফিউজ টিউব, এখানে দ্রব্য নিয়ে সেন্ট্রিফিউজ মেশিনে নিয়ে ঘোরানো হয় অদক্ষেপ তৈরি করার জন্য আর কি। হ্যাঁ, এবং এই টিউবগুলো নিচের দিকে সরু থাকে, ফলে এগুলো ব্যবহার করা সুবিধাজনক হয়। তারপর হচ্ছে এটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। এটা হচ্ছে সেন্ট্রিফিউজ যন্ত্র এবং এখানে অনেকগুলো তোমার টেস্ট টিউব বসানোর মতো জায়গা থাকে। তো এখানে টেস্ট টিউবটা বসিয়ে মেশিনটা বন্ধ করে যখন স্টার্ট করে দেওয়া হয় তখন দ্রুত এই অংশটা ঘুরতে থাকে। এই অংশটা দ্রুত ঘোরার ফলে তোমার দ্রবণের মধ্যে যে পদার্থগুলো আছে বা দ্রব্যগুলো আছে সেগুলো একটা একটার সাথে ধাক্কা লেগে ওরা অদক্ষেপ আকারে ওই টেস্ট টিউবের নিচে গিয়ে জমা হয়। পরবর্তীতে উপর থেকে দ্রবণটা মানে দ্রাবকটা ঢেলে ফেলে দিলে কিন্তু নিচে আমরা অদক্ষেপটা পাবো আর কি। হ্যাঁ, তো এই কারণে এই সেন্ট্রিফিউজ মেশিনটা ব্যবহার করা হয় সেই মাইক্রো বিশ্লেষণে। তারপর ড্রপিং টিউব আছে তোমার 5 মিলিমিটার ব্যাসের, প্রায় 10 থেকে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি কাঁচ নলের নিচের অংশে তাপ প্রয়োগ করে নরম করে টেনে সরু করা হয় এবং ঠান্ডা হলে সরু অংশের সুবিধা মতো স্থানে কেটে তা কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ড্রপ ওয়াইজ, মানে কোনো দ্রাবক বা বিকারক অ্যাড করার ক্ষেত্রে এই ড্রপিং টিউবটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে বিকারক ড্রপার। তোমার বিকারক নেওয়ার জন্য বিভিন্ন আকারের বিকারক ড্রপার ব্যবহার করা হয়। এরূপ ড্রপারের সাহায্যে তোমার বিকারক বোতল থেকে বিকারক দ্রবণ বা তরল বিকারকের পরীক্ষণীয় বস্তুতে স্থানান্তর করা সম্ভব। তো এখানে এই বিকারক ড্রপারগুলো কিন্তু কাচের তৈরি এবং উপরে রাবারের একটা টিউবের মতো থাকে। তো এটার সাহায্যে এই বিকারক বোতল থেকে আমরা বিকারকটা নিয়ে যেই জায়গায় যোগ করা দরকার সেই জায়গায় স্থানান্তর করতে পারি। তারপর হচ্ছে বিকারক বোতল, এগুলোকে বিকারক বোতল বলা হয়। এগুলো বিভিন্ন ml এর হয়ে থাকে। এখানে আমরা বিকারক সংরক্ষণ করি। দেখা যায় বারবার যদি আমি কোনো বোতল থেকে মানে রিয়েজেন্টের বা বিকারকের বোতল থেকে যদি আমি বারবার বিকারক নিয়ে কাজ করতে থাকি, তাহলে বারবার ওই বোতলের ঢাকনা খুললে কিন্তু সেখানে বাতাস প্রবেশ করবে, ফলে আমাদের বিকারকটা কিন্তু কন্টামিনেটেড হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে এটা দিয়ে কোনো কাজ করা যাবে না। তাহলে এখানে আমাদের কাজটা হচ্ছে প্রথমে বিকারক বোতল থেকে এই রিয়েজেন্ট বোতলে বিকারকটাকে ঢেলে নেওয়া, বড় কন্টেনার থেকে এখানে ঢেলে নেওয়া। এখান থেকে আমরা
ড্রপার দিয়ে নিয়ে গিয়ে কাজটা করব। এতে বিকারকের অপচয়টাও কিন্তু কম হবে। তারপর হচ্ছে স্পেচুলা, এই যে এইটা হচ্ছে স্পেচুলা চিত্র। তোমার কঠিন বিকারক বা অদক্ষেপ স্থানান্তরের জন্য সাধারণত 12 সেন্টিমিটার লম্বা ক্ষুদ্রাকৃতির নিকেল ধাতুর দ্বারা তৈরি স্পেচুলা ব্যবহার করা হয়। দেখতে এরকম। কিছু কিছু স্পেচুলা আছে যার এই মাঝখানে যে লম্বা দণ্ডটা দেখছো, এই দণ্ডটা আরো বেশি লম্বা হয় এবং আরো একটু চিকন হয়। তারপর হচ্ছে পানিগ্রাহক, তোমার সেই মাইক্রো বিশ্লেষণের জন্য একটি 250 বিকারের অর্ধেক পানি, বেশি পানি নিয়ে তা ফুটে পানিগ্রাহক তৈরি করা হয়। ঠিক আছে, সাধারণত তোমার বিকারের মধ্যে পানি নিয়ে তারপর সেটার মধ্যে কোনো একটা দ্রবণ মানে সেটা হতে পারে তোমার কনিক্যাল ফ্লাক্স বা ছোট বিকার রেখে তার মধ্যে তাপ দেওয়া হয়। এটাকে বলা হয় পানি বাথ আর কি। হ্যাঁ, পানিগ্রাহক। তবে এখন তোমার ল্যাবরেটরিগুলোতে ইলেকট্রনিক পানি মানে পানি বাথও থাকে, বা যেটাকে পানিগ্রাহক সেটা থাকে। যেমন এই পাশে চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে সেই ইলেকট্রনিক পানিগ্রাহক। এখানে এই যন্ত্রটার ভেতরে পানি দেওয়া থাকে, এখানে হিটার সিস্টেম আছে, হিটিং সিস্টেম আছে। এখানে হিটারটা অন করে দিলে সে পানিটা উত্তপ্ত হয়, আর উপরে বিকার বা কনিক্যাল ফ্লাক্স রাখার মতো ব্যবস্থা আছে। টেস্ট টিউব রেখেও এখানে তাপ দেওয়া যায়। হ্যাঁ, এবং তোমাকে ধরে রাখার প্রয়োজনও পড়বে না টেস্ট টিউবটা। এখানে তুমি কোন আকারের বিকার রাখবা বা কনিক্যাল ফ্লাক্স রাখবা সেটাও তোমার ঠিক করা যায়। এই যে ঢাকনাটা দেখছো এখানে, এই ঢাকনার লিডগুলো আছে, এগুলো কিন্তু বিভিন্ন পরতে পরতে থাকে আর কি। আমি যদি প্রথমে এই ঢাকনাটা তুলে একটা লেয়ার খুলে দিলে তোমার ধরো এটা মানে এটাতে কয়েকটা লেয়ার থাকে আর কি। হ্যাঁ, এরকম বড় বড় কয়েকটা লেয়ার থাকে, এর ভেতরে এরকম আরেকটা লেয়ার, এর ভেতরে আরেকটা লেয়ার, এই জায়গায় আরেকটা লেয়ার থাকে। তো প্রথমে শুধু যদি আমি এই লেয়ারটা খুলে দিই, তাহলে যে ছিদ্র অংশটা সেটা কিন্তু ছোট হবে। তো সেই জায়গাতে সহজে আমি একটা টেস্ট টিউব ঢুকিয়ে টেস্ট টিউব হোল্ডার দিয়ে আগে টেস্ট টিউবটা ধরে সেই টেস্ট টিউবটা এখানে বসিয়ে দিতে পারি। এভাবে হিট দেওয়া যায়। আবার যদি দুইটা তুলে দেই, তাহলে এই দুইটা তুলে দিলে ছিদ্রটা আরো বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমি তোমার কনিক্যাল ফ্লাক্স, ছোট কনিক্যাল ফ্লাক্স বা বিকার রেখেও তাপ দিতে পারি। যদি এর পরেরটা খুলে দেই, তাহলে ছিদ্রটা আরো বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আরেকটু বড় বিকার বা কনিক্যাল ফ্লাক্স রেখেও আমি তাপ দিতে পারি। তার মানে তোমার ওই এক একটা লেয়ার তুলে আমি এক এক ধরনের কনিক্যাল ফ্লাক্স বা টেস্ট টিউব বা তোমার বিকারে তাপ দিতে পারি এই জায়গায়। এটা হচ্ছে সুবিধা। আর এরপর হচ্ছে বাষ্পীভবন। তোমার দ্রবণ সহ কোনো সেমি মাইক্রো বা ছোট টেস্ট টিউবকে তোমার বুনসেন দ্বীপে ঘুরিয়ে ঘুরিয়ে বা পানিগ্রাহে ফুটন্ত পানিতে টেস্ট টিউবের প্রায় অর্ধেকটা ডুবিয়ে দ্রবণের বাষ্পীভবন দ্বারা তার আয়তন কমানো যায় এবং অবশেষকে শোষক করা হয়। তো যে ধরনের রাসায়নিক পদার্থগুলো, বিশেষ করে দাহ্য রাসায়নিক পদার্থগুলোকে যদি তোমার পানিগ্রাহে তাপ দিতে হয়, তাহলে এই যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে। আর হাইড্রোজেন সালফাইডের পরিবর্তে যে এখানে তোমার থায়োসিটামাইড ব্যবহার করা হয়, সেটা আমরা অলরেডি আগেই বলছি। তারপর ল্যাবরেটরিতে নিরাপদ সামগ্রী ও ব্যবহার বিধি, এটা অলরেডি আমরা বলে ফেলছি। ল্যাবরেটরিতে তোমার কাজ করার জন্য কি কি নিরাপদ সামগ্রী ব্যবহার করতে হবে, যেমন অ্যাপ্রন, নিরাপদ চশমা, তারপর মাস্ক, গ্লাভস, এগুলো সম্পর্কে আমরা আগেই বলছি। এছাড়া আমাদের নিরাপত্তার জন্য ল্যাবরেটরিতে ঝর্ণা থাকে, ঝর্ণা রাখতে হয় আর কি। রসায়ন গবেষণাগারের প্রধান সুরক্ষা হলো ঝর্ণা, কারণ যে এই ঝর্ণার মাধ্যমে কিন্তু আমরা পর্যাপ্ত পানির ব্যবস্থাটা পাবো আর কি। কারণ মানে কোনো দুর্ঘটনাবশত কারো গায়ে যদি অ্যাসিড বা ক্ষার পড়ে যায়, তখন তাকে এই ঝর্ণার নিচে যদি দাঁড় করে দেওয়া হয়, তাহলে তার গায়ের অ্যাসিড বা ক্ষারটা কিন্তু প্রশমিত হয়ে যাবে, তাই না? আগুন ধরে গেলে সেক্ষেত্রে এই ঝর্ণার সিস্টেমটা রাখতে হবে। তারপরে ফিউম হুড। তো রসায়ন পরীক্ষাগারে আমরা বিভিন্ন ধরনের যেহেতু রাসায়নিক পদার্থ ব্যবহার করি, সেগুলোর বিক্রিয়ার ফলে কিন্তু বিষাক্ত গ্যাস নির্গত হতে পারে। এছাড়া কোনো পদার্থকে যখন আমরা বুনসেন বার্নারে তাপ দিব, তখনও কিন্তু বিষাক্ত রাসায়নিক গ্যাস কিন্তু নির্গত হতে পারে। তো সেই
গ্যাস যদি ল্যাবরেটরিতে নির্গত হয়, সেখানে তো আমরা কাজ করছি, তাই না? তাহলে আমরা কিন্তু নিঃশ্বাসের সাথে ওই গ্যাসটা গ্রহণ করলে আমাদের ক্ষতি হবে, তাই না? দেখা যাবে শ্বাসকষ্টজনিত রোগ হচ্ছে বা অন্যান্য ব্রিদিং প্রবলেমগুলো হচ্ছে, ফুসফুসজনিত রোগগুলো হচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা করা হয়, এরকম একটা কক্ষের মতো, মানে ঘরের মতো অংশ থাকে বা কম্পার্টমেন্টের মতো অংশ থাকে, এটাকে বলা হয় ফিউম হুড, এটাকে ফিউম কাপবোর্ডও বলা হয়। তো এর ভেতরে ওই বিকারকগুলো নিয়ে তারপর বিক্রিয়াটা করা হয়, যাতে কোনো বিষাক্ত রাসায়নিক গ্যাস ল্যাবরেটরির ভেতরে প্রবেশ করতে না পারে, অথবা এমন কোনো পদার্থকে তাপ দিচ্ছি যাকে তাপ দেওয়ার ফলে তোমার বিষাক্ত গ্যাস উৎপন্ন হবে, সেই পদার্থগুলোকে তাপ দিতে হবে এই ফিউম কাপবোর্ডে রেখে। তো এই কাপবোর্ডের ভিতরে রেখে আমি গ্লাস ডোরটা বন্ধ করে দিব। গ্লাস ডোরটা বন্ধ করে দিয়ে এখানে এক্সজস্ট ফ্যানের একটা বাটন আছে, সেটা অন করে দিব। অন করে দিলে এই ভেতরে যে বিষাক্ত গ্যাসগুলো উৎপন্ন হচ্ছে সেটা ওই এক্সজস্ট ফ্যানের মাধ্যমে ল্যাবরেটরির বাইরে চলে যাবে। ফলে এতে ক্ষতির পরিমাণটা কিন্তু কম হবে, মানে আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছিই না, এছাড়া পরিবেশের ক্ষতিটাও কিন্তু কম হবে। ছোট্ট আবদ্ধ জায়গায় নির্গত হলে যে পরিমাণ ক্ষতি হতো, বাইরে নির্গত হওয়ার ফলে সেই ক্ষতির পরিমাণটা কিন্তু অনেকটা কমে যাবে। এরপর এসে আমরা প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড বক্সের ব্যবহার বিধি, সেটাগুলো আমরা জেনে নিব। ল্যাবরেটরিতে কাজ করতে গিয়ে নিম্নোক্তভাবে তোমার আহত ও অসুস্থ হয়ে থাকতে পারে মানুষজন বা শিক্ষার্থীরা। একটা হচ্ছে গ্লাস সামগ্রী ব্যবহার করতে গিয়ে ত্বক কেটে গিয়ে রক্তপাত হতে পারে, কেটে গিয়ে রাসায়নিক পদার্থ ব্যবহার করতে গিয়ে মুখে ও চোখের ত্বকে আক্রান্ত হওয়া, পরীক্ষাগারে উত্তপ্ত গ্লাস সামগ্রীর স্পর্শ বা বার্নারের শিখায় ত্বক পুড়ে যাওয়া, পরীক্ষাগারে কোনো কারণে আগুন লাগা, এগুলোর কারণে কিন্তু শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই অবস্থায় দুর্ঘটনাজনিত আহত ছাত্রছাত্রীকে হসপিটাল বা ডাক্তারের সাহায্য নেওয়ার পূর্বে তাৎক্ষণিকভাবে তোমার যে চিকিৎসা দেওয়া হয় তাকে কিন্তু প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা বলা হয়। এই জন্য ল্যাবরেটরিতে যে চিকিৎসা ব্যবস্থা প্রস্তুতি রাখা হয় সেটাকে কিন্তু বলা হয় ফার্স্ট এইড বক্স। এইটা হলো সেই ফার্স্ট এইড বক্স, এবং এর ভিতরে সাধারণত কি কি জিনিস থেকে থাকে, যেমন কটন থাকে, তারপরে তোমার ওয়ান টাইম ব্যান্ডেজ থাকে, কাঁচি থাকে, তারপরে ফোরসেপ, তারপর হচ্ছে বার্নল, তারপরে হচ্ছে তোমার অ্যান্টিসেপটিক ক্রিম, তারপর হচ্ছে রাবিং অ্যালকোহল, তারপর হচ্ছে প্যারাসিটামল, হ্যাঁ, অ্যাসপিরিন, হ্যাঁ, তারপরে হচ্ছে টিংচার আয়োডিন, গজ, ব্যান্ডেজ যেটা আর কি, এগুলো, এই জিনিসগুলো কিন্তু ফার্স্ট এইড বক্সের ভেতরে রাখতে হয়, যাতে কোনো আহত ব্যক্তিকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তারপর ডাক্তারের কাছে নিতে পারি, এতে ক্ষতির মাত্রা কিন্তু কমে যায় বা ঝুঁকির মাত্রা কমে যায়। তো ল্যাবরেটরি কিটগুলোর মধ্যে কি কি আছে অলরেডি আমি বলে ফেলছি। তোমার ব্যান্ডেজ, কাপড়, ব্লেড, তুলা, ফোরসেপ ইত্যাদি সংরক্ষণ করা হয়। ঔষধ হিসেবে ডেটল, রাবিং অ্যালকোহল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল, বার্ন মলম, টিংচার আয়োডিন রাখা হয়। ঠিক আছে, তো এই আহত বা অসুস্থ ব্যক্তির প্রাথমিক চিকিৎসা প্রদানের কারণটা কি? তাপ বা রাসায়নিক পদার্থে পুড়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কোনো ব্যক্তিকে ডাক্তারের কাছে নেওয়ার আগে প্রাথমিক চিকিৎসাটা দিয়ে নিতে হবে, কারণ তুমি ডাক্তারের কাছে নিতে নিতে তার কিন্তু ক্ষতির পরিমাণটা বেড়ে যেতে পারে। তাহলে আগুনে পোড়া জায়গায় প্রথমে তোমার 10 থেকে 15 মিনিট ঠান্ডা পানি প্রয়োগ করতে হবে, তারপর ক্রিম লাগিয়ে, বার্নল ক্রিম লাগিয়ে তুলা দিয়ে ব্যান্ডেজ করে, তারপরে রাসায়নিক পদার্থ, মানে তারপর তাকে ডাক্তারের কাছে দ্রুত নিয়ে যেতে হবে। আর রাসায়নিক পদার্থে পুড়লে তোমার মৃদু পরিষ্কারক এবং পানি দ্বারা ধৌত করতে হবে। তো হাতে অ্যাসিড লাগলে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলে পরে মৃদু পরিষ্কারক রূপে তোমার 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এই জিনিসটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই যে শরীরে অ্যাসিড পড়লে তুমি পানি দিয়ে ধৌত করার পর পরিষ্কারক রূপে, মৃদু পরিষ্কারক রূপে কি ব্যবহার করবা? 5% সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করবা। ঠিক আছে, তো এই যে তাপ লেগে পুড়ে যাওয়া বা রাসায়নিক পদার্থ পড়ে যদি পুড়ে যায় জায়গাটা, তাহলে তোমাকে কি প্রাথমিক চিকিৎসা নিতে হবে সেগুলো সম্পর্কে কিন্তু এখানে বলা আছে। ঠিক আছে,
তো যদি আমরা এই কাজগুলো না করে ডাক্তারের কাছে নিয়ে যাই, তো দেখা যাবে ওইটা নিতে নিতে যে সময়টা লাগবে তাতে কিন্তু তার ক্ষতির পরিমাণটা বেড়ে যাবে। কিন্তু আমি যদি এরকম পানি দিয়ে ধৌত করে তারপর মৃদু পরিষ্কারক প্রয়োগ করে বাড়ানোর মলম লাগিয়ে যদি ব্যান্ডেজ করে নিয়ে যাই, তাহলে কিন্তু সেই ক্ষতির পরিমাণটা কমে যাবে বা ঝুঁকির পরিমাণটা কমে যাবে। তারপর আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব পুরোপুরি ট্রিটমেন্টের জন্য। তারপর হচ্ছে ক্ষারের দ্রবণ চোখে পড়লে কি করতে হবে? ক্ষারের দ্রবণ যদি চোখে পড়ে তাহলে প্রচুর পরিমাণে পানি দিয়ে ধুয়ে শেষে 5% বোরিক অ্যাসিড দ্রবণ চোখে দিতে হবে, দিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপর 15 মিনিটের মধ্যে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, না হলে কিন্তু চোখে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। তারপরে কাঁচের টুকরা বা অন্য কোনো ভাঙা অংশ যদি হাতে লেগে হাত কেটে যায়, তাহলে প্রথমে রক্ত পড়া বন্ধ করতে হবে চাপ দিয়ে। তারপরে ডেটল মিশ্রিত পানি দিয়ে ধুয়ে কেটে যাওয়া স্থানে ব্যান্ডেজ সহ টিংচার আয়োডিন ব্যবহার করা যেতে পারে। তবে উত্তম হবে ডাক্তারের সাহায্য নেওয়া। তাহলে প্রথমে ভালো করে তোমার ওই ডেটল দিয়ে ভালো করে জায়গাটা পরিষ্কার করে তারপর তুমি ব্যান্ডেজ করে ডাক্তারের কাছে চলে যাবা। এতে ক্ষতির পরিমাণটা কম হবে। আর উন্মুক্ত অবস্থায় যদি ডাক্তারের কাছে আমরা যাই এমনি হাত কাটা অবস্থায়, তাহলে সেই জায়গাটা যেহেতু উন্মুক্ত, তাহলে সেখানে কিন্তু সহজেই তোমার ব্যাকটেরিয়ার আক্রমণ বা ভাইরাসের আক্রমণ হতে পারে। এতে ওই জায়গায় আরো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? তাহলে এই প্রাথমিক চিকিৎসাগুলো কিন্তু প্রথমে আমাদেরকে প্রদান করতে হবে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ, স্যার টিনচার আয়োডিনটা কেন ইউজ করে? এটা অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক অ্যান্টিসেপটিক। জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। এটা দেখবা যে আগে হাসপাতালগুলোতে আছে না, এই টিংচার আয়োডিনটা ব্যবহার করা হতো পরিষ্কারের ক্ষেত্রে, কিন্তু এখন এগুলো কম ব্যবহার করা। এখন স্যাভলন অথবা এখন তো তোমার স্যার হ্যান্ড র্যাপ ব্যবহার করে। হেক্সিসলটা বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে। জি স্যার, হয়েছিল। হ্যাঁ, আগে আয়োডিনটা দিয়ে পরিষ্কার করা হতো। কালো স্যার একটা ওটা কি দ্রবণ। তরল? হ্যাঁ, তরল 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 কালো কালারের একটা দ্রবণ। সম্পৃক্ত না অসম্পৃক্ত? ওইটা সম্পৃক্ত সম্পৃক্ত না, অসম্পৃক্ত দ্রবণই ব্যবহার করে। বিভিন্ন পার্সেন্টেজের দ্রবণ তৈরি করা হয় আর কি আয়োডিনে। আচ্ছা, এরপর আসি আমরা প্রাথমিক চিকিৎসা প্রদানের যে লক্ষ্য, 3টা লক্ষ্য। একটা হচ্ছে জীবন রক্ষা, হ্যাঁ, তারপর হচ্ছে তার ক্ষতির আশঙ্কা রোধ, আর একটা হচ্ছে নিরাময় উন্নতিকরণ। এই 3টা হচ্ছে কারণ। প্রাথমিক চিকিৎসা প্রদানের প্রথম কারণটা হচ্ছে জীবন রক্ষা। প্রথমে এই যে মেডিকেল যে সাপোর্টটা তাকে দেওয়া হয়, প্রাথমিক মেডিকেল সাপোর্ট যেটা দেওয়া হয়, এতে কিন্তু তার যে ঝুঁকির মাত্রা সেটা অনেকটা কমে যায়, লাইফ রিস্কটা কমে যায়। তার ক্ষতির আশঙ্কা, এই প্রক্রিয়া আক্রান্ত ব্যক্তির অবস্থা যাতে অবনতি না ঘটে সেই জন্যই কিন্তু এই প্রাথমিক চিকিৎসাটা দিতে হয়। আর নিরাময় উন্নতিকরণ হচ্ছে আক্রান্ত ব্যক্তিকে ফার্স্ট এইড প্রক্রিয়া আনয়ন করলে অসুস্থতা বা আঘাত থেকে নিরাময় করার চেষ্টা করা হয়, যেন ক্ষতিগ্রস্ত স্থানে যেমন হচ্ছে ক্ষতিগ্রস্ত স্থানে প্লাস্টার লাগানোর মতো। ঠিক আছে। প্লাস্টার মানে কিন্তু ওই যে হাত ভেঙে গেলে যেরকম প্লাস্টার লাগায় সেই প্লাস্টার না। প্লাস্টারটা হচ্ছে এই যে তুমি একটা অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে দিচ্ছ, এটা একটা আবরণ তৈরি করতেছে উপরে, ফলে বাতাসটা কিন্তু বা বাতাসে যে ব্যাকটেরিয়াগুলো আছে বা ভাইরাসগুলো আছে সেগুলো কিন্তু সরাসরি তোমার ক্ষতস্থানের সংস্পর্শে আসতে পারতেছে না। তাহলে এটা কি করবে, একটা প্লাস্টার হিসেবে কাজ করবে, তাই না? তারপর আমি ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছি, ফলে এটা আর উন্মুক্ত থাকতেছে না। এই জিনিসটা হচ্ছে প্লাস্টার। হ্যাঁ, তো এটা করে আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে যাতে ক্ষতির পরিমাণটা কম হয় আর কি। তো এই হচ্ছে আজকে লেকচারের অংশ। তো আজকে লেকচারের এই দুইটা জিনিস হচ্ছে এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে শরীরে যদি তোমার অ্যাসিড পড়ে যায় তাহলে তোমাকে কি ব্যবহার করতে হবে, শরীরে যদি ক্ষার পড়ে মানে চোখে যদি ক্ষার পড়ে তাহলে কি ব্যবহার করতে হবে। তারপরে আর দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেমি মাইক্রো বিশ্লেষণ, মাইক্রো বিশ্লেষণ এবং হচ্ছে ম্যাক্রো বিশ্লেষণ। এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো দিয়ে ইচ্ছা করলে কিন্তু সিকিউ কোশ্চেনও করা যায়। আবার খ নাম্বারের প্রশ্ন আমি করতে পারি যে সেমি মাইক্রো বিশ্লেষণ এবং মাইক্রো বিশ্লেষণের মধ্যে পার্থক্য লিখো। হ্যাঁ, আবার এটা থেকে আমি কিন্তু সৃজনশীলের গয়ের প্রশ্ন করতে পারি বা ঘয়ের প্রশ্ন করতে পারি। যেমন ধরো আমি এখানে কতগুলো রাসায়নিক পদার্থের নাম লিখে দিলাম আর কি। পটাশিয়াম ডাইক্রোমেট, তারপরে ধরো লিখে দিলাম অক্সালিক অ্যাসিড, H2C2,
O4 2 অণু পানি। হ্যাঁ, এগুলো লিখে পাশে এদের পরিমাণটা লিখে দিলাম। ধরো পটাশিয়াম ডাইক্রোমেটের পাশে লিখে দিলাম হচ্ছে 200 মিলিগ্রাম, আর অক্সালিক অ্যাসিডের পাশে লিখে দিলাম হচ্ছে 5 মিলিগ্রাম। এখন বলতেই পারি যে উদ্দীপকের বিশ্লেষণ পদ্ধতিগুলোর কি বিশ্লেষণ পদ্ধতিগুলোর মধ্যে তুলনা করো। মানে পটাশিয়াম ডাইক্রোমেট একটা বিশ্লেষণ পদ্ধতিতে ব্যবহৃত হয়েছে, অক্সালিক অ্যাসিডও একটা বিশ্লেষণ পদ্ধতিতে ব্যবহৃত হয়েছে। এখন আমি প্রশ্নটা দিলাম যে উপরে বিশ্লেষণ পদ্ধতি দুটির তুলনামূলক বিশ্লেষণ করো। তো এই ক্ষেত্রে এটা কিন্তু একটা ঘ নাম্বারের প্রশ্ন হলো। তো এখানে তোমাকে বলতে হবে যেহেতু পটাশিয়াম ডাইক্রোমেটটা ব্যবহার করেছে 200 মিলিগ্রাম, তাহলে এটা কিন্তু সেই মাইক্রো বিশ্লেষণের রেঞ্জের মধ্যে পড়ে। আর অক্সালিক অ্যাসিডটা যেহেতু তোমার 5 মিলিগ্রাম ব্যবহৃত হয়েছে, তাহলে ওইটা কিন্তু মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির মধ্যে পড়ে। তখন তোমাকে এই সেমি মাইক্রো এবং মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির মধ্যে তুলনা করতে হবে কোনটা বেটার, সেটা তুলনা করতে হবে। হ্যাঁ বলো। স্যার, এই চ্যাপ্টার থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে বা কোন কোন টপিক থেকে আসে এটা একটু বলবেন? হ্যাঁ, সেটাও বলতেছি, সামনে নেক্সট ক্লাসেও কিন্তু আমি আলোচনা করব। যেমন এই চ্যাপ্টারে সৃজনশীল যদি গ খ প্রশ্ন করা যায়, তাহলে হচ্ছে তোমার হেজার প্রতীক আছে না, হেজার সিম্বল, হেজার সিম্বল থেকে কোশ্চেন আসতে পারে। তারপরে বিভিন্ন রাসায়নিক পদার্থগুলো আমাদের আমাদের কি ক্ষতি করে বা পরিবেশের উপর তার যে বিরূপ প্রতিক্রিয়া, সেগুলো নিয়ে কোশ্চেন আসতে পারে সৃজনশীল। তারপর হচ্ছে তোমার রাসায়নিক বিশ্লেষণে ওই যে আয়তনিক বিশ্লেষণ যেটা আছে, হ্যাঁ, টাইট্রেশন, ওখান থেকে ওই বিশ্লেষণ পদ্ধতি বর্ণনা আসতে পারে, ম্যাথও আসতে পারে। তারপরে আরেকটা জায়গা হচ্ছে তোমার খ এবং গ এর জন্য, সেটা ওই যে হ্যাঁ আচ্ছা, তো যেটা আমরা বলতেছিলাম যে এখানে আমরা যে বিশ্লেষণ পদ্ধতি না, আমরা কিন্তু ওই যে মোলারিটির সাথে পিপিএম ঘনমাত্রা, তারপর হচ্ছে মোলারিটির সাথে শতকরা ঘনমাত্রার সম্পর্ক কিন্তু পড়ছি, তাই না? তো ওই টাইপের যে ম্যাথগুলো, এগুলো কিন্তু এমসিকিউ তো আসতে পারে, খ নাম্বারের প্রশ্ন আসতে পারে, এগুলো গ নাম্বারের প্রশ্নতেও আসতে পারে। তো ওই ম্যাথগুলো তোমাকে করতে হবে, কিভাবে একটা থেকে একটাতে কনভার্ট করা যায়। তারপর হচ্ছে টাইট্রেশনের সংজ্ঞা, আর এরপরে হচ্ছে এই সেমি মাইক্রো বিশ্লেষণটা। হ্যাঁ, সেমি মাইক্রো, মাইক্রো বিশ্লেষণ, ম্যাক্রো বিশ্লেষণ, এইগুলো থেকেও কিন্তু সৃজনশীল প্রশ্ন আসতে পারে। তো আমি যেটা বলছিলাম যে এখানে ধরো পটাশিয়াম ডাইক্রোমেটের পরিমাণটা দেওয়া আছে 200 মিলিগ্রাম, এটা কিন্তু সেমি মাইক্রো রেঞ্জের মধ্যে পড়লো। হ্যাঁ, তো এটা নিয়ে আমি প্রশ্ন করতে পারি। আর একটা হচ্ছে অক্সালিক অ্যাসিডটা ব্যবহার করা হলো 0.5 গ্রাম না, ধরো 5 মিলিগ্রাম, এটা পড়লো মাইক্রো বিশ্লেষণের মধ্যে। তো আমি গ নম্বরে প্রশ্ন দিলাম যে উদ্দীপকের বিশ্লেষণ দুটির মধ্যে রাসায়নিক পদার্থ দুটি যে বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহৃত হয়েছে তার তুলনা করো। এটা ধরো গ নম্বরের প্রশ্ন দিলাম। আর ঘ নম্বরের প্রশ্ন দিয়ে দিলাম উদ্দীপকের রাসায়নিক পদার্থগুলোর জন্য কি ধরনের হেজার প্রতীক বিদ্যমান এবং সেই রাসায়নিক পদার্থগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এবং পরিবেশের উপর এর প্রভাব বিশ্লেষণ করো। পুরো ঘ নাম্বার একটা প্রশ্ন দিলাম। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য কি ধরনের হেজার সিম্বল দরকার সেটা তোমাকে বলতে হবে। অক্সালিক অ্যাসিডের জন্য কি ধরনের হেজার সিম্বল প্রযোজ্য সেটা তোমাকে বলতে হবে। তারপর এগুলো আমাদের কি ক্ষতি করতে পারে বা এগুলা ব্যবহারের ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করতে হবে, এবং পরিবেশের উপরে এই রাসায়নিক পদার্থগুলোর যে ক্ষতিকারক প্রভাব সেগুলো কিন্তু বর্ণনা করতে হবে ঘ নাম্বারের প্রশ্নে। তো এইভাবে কিন্তু এই জায়গা থেকে সৃজনশীল প্রশ্ন করা যায়। ঠিক আছে, আর এমসিকিউ কোশ্চেন তো এই চ্যাপ্টার থেকে আসে। তারপর যদি কারো কোনো কোশ্চেন, আচ্ছা আর একটা জিনিস হচ্ছে ওই পলভঙ্গি ব্যালেন্স, এটা পড়া লাগবে। হ্যাঁ, পলভঙ্গি ব্যালেন্সে রাইডার কি, রাইডার ধ্রুবক কি, তারপর পলভঙ্গি ব্যালেন্স ব্যবহার করে কিভাবে আমরা তোমার রাসায়নিক পদার্থের ওজন নির্ণয় করতে পারি, সেই পদ্ধতিটা পড়তে হবে। এগুলি হচ্ছে ইম্পর্টেন্ট। আর ক খ প্রশ্নের জন্য কিন্তু আবার ইয়াটাও ইম্পর্টেন্ট, ক্রোমিক অ্যাসিড বা গ্লাস পরিষ্কারক, এগুলো একটু পড়তে হবে ক খ প্রশ্নের জন্য। ঠিক আছে, তো এই হলো এই চ্যাপ্টারটা আর কি। তো এখান থেকে সাধারণত ওইভাবে সৃজনশীল আসে না, তারপরও একবার বোর্ড এখান থেকে কোশ্চেন আসছে, তো ভবিষ্যতে আসতে পারে। তো তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটাও একটু পড়তে হবে, বিশেষ করে ক খ প্রশ্ন এবং এমসিকিউর জন্য একটু ভালোভাবে
ডিটেলসলি এই অংশগুলো পড়তে হবে। তো নেক্সট ক্লাসে তোমরা কিছুটা পড়ে রাখবে, আমি এমসিকিউ নিয়ে এবং সিকিউ নিয়ে আলোচনা করব। হ্যাঁ বলো দি। স্যার বোর্ডের প্রশ্ন কি 19-এর বোর্ডে এসেছিল? সম্ভবত হ্যাঁ, 19 বোর্ডে, এবং এটা ঢাকা আচ্ছা, 19 এটা বোর্ডের ঢাকা না। 3-4টা কোশ্চেন দেখুন। হ্যাঁ ঢাকাতে আসে না, ঢাকা বোর্ডের বাইরের বোর্ডের ঢাকা বাদে কোশ্চেন। সবকটা বেশি হ্যাঁ বেশি লিখতে হবে। কিন্তু এর আগে একই কিন্তু এইভাবে টাইপের স্যার। একই টাইপের, কিন্তু এর আগে কিন্তু এইভাবে এখান থেকে কোনো কোশ্চেন আসে নাই বোর্ডে, ঠিক আছে। আচ্ছা, আর স্যার, এরপরে বলো। স্যার একটা রিকোয়েস্ট আছে, হ্যাঁ বলো। বলবো? স্যার এই যে প্রত্যেকটা চ্যাপ্টার লেকচার শেষ করার পরে লাস্টের একটা ক্লাসে যদি ম্যাথ আর সৃজনশীলের উপর রাখা যায় একটু ভালো হয়। অনেকেই তো বুঝতে পারে না, আচ্ছা জানলেও হ্যাঁ মাঝে মধ্যে একটু ঠিক মিস আছে, করে যায়। যেমন ধরো আমি কিন্তু সেকেন্ড অধ্যায় যখন পড়েছিলাম আমি কিন্তু আরো জি এক্সট্রা স্যার, কিছু ম্যাথ তোমাদের দেখাইছিলাম, তাই না? ডিফারেন্ট টাইপের জি স্যার, ম্যাথগুলো একটা ক্লাস দেখাইছিলাম। ছিল হ্যাঁ, লাস্টের ক্লাস। আর থার্ড চ্যাপ্টারের ক্লাসগুলো করানো হবে। এই যে আমরা নেক্সট ক্লাসে তো তোমার এই চ্যাপ্টারের কোশ্চেন নিয়ে আলোচনা করব, দেন আমরা কিন্তু ওই যে থার্ড চ্যাপ্টার যেহেতু আমাদের কোশ্চেন নিয়ে আলোচনা করা হয় নাই, মানে এমসিকিউ সিকিউ নিয়ে আলোচনা করা হয় নাই, আমরা কিন্তু থার্ড চ্যাপ্টারের এমসিকিউ এবং সিকিউ নিয়ে আলোচনা করব। বুঝতে না পারছো? স্যার, সেটাই মানে যে হ্যাঁ আমরাও কোয়েশ্চেন হ্যাঁ করলাম, আপনি উত্তর দিলেন, রাইট, তাহলে একটু হ্যাঁ কানেকশন হতো। রাইট। আচ্ছা, তো ওইখানে আমি কিন্তু এমসিকিউ এবং সিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা যখন থার্ড চ্যাপ্টার আমি শুরু করবো আবার এমসিকিউ সিকিউ আলোচনা করার জন্য, আমি কিন্তু যেহেতু তোমাদের সবগুলো লেকচারই ওখানে দেওয়া আছে, হ্যাঁ মানে আমার পিডিএফ ফাইলগুলো দেওয়া আছে, আমি সিরিজটা তোমাদেরকে নেক্সট ক্লাসে বলে দেবো যে এই দুইটা লেকচার তোমরা পড়বা, পড়ে দেন আমি ওই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এবং ওই চ্যাপ্টারে তোমার যদি মানে ওই দুইটা লেকচারে তোমার যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করবো, আমি সেগুলো অ্যান্সার দেবো। মানে ক্লাসের ওই দুইটা লেকচার একটু রিভিউ করে দেন আমরা এমসিকিউ সিকিউ আলোচনা করব, ঠিক আছে। এইভাবে আমরা ওই চ্যাপ্টারটাও শেষ করব কয়েকটা লেকচারের মাধ্যমে, কয়েকটা আর লেকচার স্যার, রিভিউ করে তারপর কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। হ্যাঁ বলো। স্যার বইয়ে অনেক মানে একটু ডিফারেন্ট টাইপের আনকমন অনেক কোশ্চেন পাওয়া যায়, যে বইয়ে সরাসরি লেখা নাই, গুগলেও পাওয়া যায়। তো আচ্ছা, ওইগুলো ওগুলো হচ্ছে করতে ম্যাথস হবে। ইম্পর্টেন্ট, তোমার যদি জানা আগ্রহ থাকে ওগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। জি তারপর যদি জানা আগ্রহ থাকে তোমরা মেসেঞ্জারে, যেহেতু আমার সাথে অনেকেই আছো, নক টক করো, তো ওখানে আমাকে পাঠাবো, আমি চেষ্টা করবো অবশ্যই ওইখানে মেসেঞ্জারে অ্যান্সার দিতে, অথবা নেক্সট ক্লাস মানে এর পরবর্তী তোমাদের সাথে যখন ক্লাস হবে তখন অ্যান্সারটা দিয়ে দিতে, ঠিক আছে, বুঝিয়ে দিতে, জি ঠিক আছে। তাহলে আমাকে আগে থেকে নক করে জিনিসটা বলে দিলে, আমার কাছে লেখা থাকলে, ডকুমেন্টটা থাকলে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে অথবা ওইখানে মেসেঞ্জারে বুঝিয়ে দিব জিনিসটা, ঠিক আছে। স্যার, থ্যাংক ইউ। তাহলে তোমরা অবশ্যই এরপরে থার্ড চ্যাপ্টার যখন আমি সিকিউ এমসিকিউ আলোচনা করব, তোমরা ওই লেকচার অংশগুলো পড়বা। আমি আগেই বলে দিব এই লেকচার নিয়ে ডিসকাস হবে, সৃজনশীল কোশ্চেন আলোচনা, তোমরা ওগুলো পড়বা। তাহলে তোমাদের কোশ্চেন থাকলে আমি অ্যান্সার দিব, এবং আমিও তোমাদেরকে এমসিকিউ জিজ্ঞেস করব। অনেককেই আশা করবো তোমরা সেগুলো পারবা, বা সিকিউ নিয়ে আলোচনা করবো কি ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। ওকে, তাহলে ক্লাসটা এই পর্যন্ত। আর আরেকটা কথা, গত ক্লাসে মঙ্গলবারের ক্লাসে যদি পিডিএফ মানে ভিডিওটা না থাকে, তোমরা কেউ একজন প্লিজ আমাকে নক করবা, হ্যাঁ, তাহলে আমি অবশ্যই ভিডিওটা আবার ঠিক করে দিব। আচ্ছা ওকে ঠিক আছে, তো সবাই ভালো থাকো, ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য।